সপ্তাহেও মিলছে না করোনা পরীক্ষার ফল, খোয়া যাচ্ছে নমুনা। কিট সংকটে কোথাও কোথাও বন্ধ পরীক্ষা, ভোগান্তির শেষ নেই। বলতেছে না আপনি এখনো রিপোর্ট আসে নাই, সবকিছু কার্যক্রম বন্ধ। তারা একবার বলতেছে ওখানে করায়, এই রুমে করায়, তো আমি গেলাম, কেউ বলতে পারতেছে না। 16 দিন অবধি আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। 12 দিন পর্যন্ত গত হয়ে গেছে, এটার জন্য আমি চাকরি জয়েন করতে পারতেছি না। 15 দিনের রিপোর্ট পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে মানুষ মারা যাচ্ছে। এটা চট্টগ্রামবাসীর সাথে স্রেফ একটি তামাশা। 14 দিন আইসোলেশন থাকাটাই জরুরি, পরীক্ষাটা কোনো জরুরি না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘরবন্দি 91% শিশু তরুণের দিন কাটছে ভয়াবহ মানসিক চাপে। করোনাকালে বাবাদের সঙ্গ বেশি পেয়ে রঙের ছোঁয়া। অবসাদ কাটাতে কাজে দেবে বলছেন মনোবিদরা। ব্যবহৃত মাস্ক, গ্লাভস, পিপি যত্রতত্র ফেলায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। কোনো পদক্ষেপই নেই সিটি কর্পোরেশনের। মক্কায় 3 মাস পর 1500 মসজিদে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে শুরু হলো জামাতে নামাজ আদায়। এখনই খুলছে না হারাম শরীফ। আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনে জিতেছিলেন স্বতন্ত্র প্রার্থী পাপুল। এখন বিব্রত সরকারি দল। কুয়েতে জব্দ হচ্ছে কোম্পানির 138 কোটি টাকা। এবং ক্যাপ্টেনের সাহসিকতায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লাইটারের জাহাজ। বেঁচে গেলেন 14 জন নাবিক। নমুনা সংগ্রহের 14 দিন পরও পাওয়া যাচ্ছে না করোনা পরীক্ষার ফল। 600 থেকে 700 নমুনা প্রতিদিনই পরীক্ষা ছাড়া ফেলে রাখা হচ্ছে। অনেক নমুনা হারিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে। এমনকি জট কমানোর নামে পজিটিভ রোগীদের দ্বিতীয় পরীক্ষাও বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা উপসর্গের রোগীদের নমুনা পরীক্ষা নিয়ে অনেকটা তামাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। শাখা ও ত্রিপুরা ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুক্রবার রাতে করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রুয়েল এস্ট্রেলা কাতার নামে ফিলিপাইনের এক নাগরিক। উপসর্গ থাকায় গত 3রা জুন নমুনা সংগ্রহ করা হলো, 16 দিনে পাওয়া যায়নি তার করোনা পরীক্ষার ফলাফল। ফিলিপাইনের এই নাগরিকের মতো শত শত নগরবাসীকে প্রতিদিন হাসপাতালগুলোর দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে করোনা পরীক্ষার জন্য। উনি গত 3 তারিখে নমুনা দিয়েছিলেন এবং 4 তারিখে এখানে ভর্তি করা হয়েছিল। 16 দিন অবধি আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। বলা হয়েছে যে আসলে কিছু নমুনা ঢাকায় পাঠানো হয়েছে, এগুলো আসেনি বা মিসিং হয়ে গেছে। চট্টগ্রামের নমুনা জট কমাতে গত সপ্তাহে 3000 নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ঢাকায়, কিন্তু অভিযোগ উঠেছে সেখান থেকে বেশ কিছু নমুনা হারিয়ে গেছে। বন্দরনগরী চট্টগ্রামের 4টি সরকারি ল্যাবে প্রতিদিন নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে 750 থেকে 800। তার বিপরীতে নমুনা সংগ্রহ করা হচ্ছে 1300 থেকে 1500, আর এর ফলে অর্ধেকের বেশি নমুনা পরীক্ষা ছাড়াই আটকে থাকছে। চট্টগ্রামে করোনা রোগীদের নমুনা পরীক্ষার এই চিত্রকে তামাশা আখ্যায়িত করে সংক্রমণ নিয়ন্ত্রণে পরীক্ষার হার বাড়ানোর কথা বলছেন সুশীল সমাজ। এক্ষেত্রে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে পরীক্ষা ব্যবস্থা নেওয়ার তাগিদ চিকিৎসক নেতাদের। 80 লক্ষ মানুষের চট্টগ্রাম নগর প্রধান হটস্পটে করোনা পরীক্ষার নামে যা হচ্ছে, 15 দিনের রিপোর্ট পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে মানুষ মারা যাচ্ছে। এটা চট্টগ্রামবাসীর সাথে স্রেফ একটি তামাশা। আমরা যদি আরো কিছু ডায়াগনস্টিক সেন্টারের সুযোগ সুবিধা সৃষ্টি করতে পারি, তাহলে এটার থেকে আমরা মুক্তি পাবো। নিয়ম অনুযায়ী পজিটিভ হওয়া রোগীদের 14 দিন পর 2 দফায় নমুনা পরীক্ষা করার কথা, কিন্তু বাসায় থেকে চিকিৎসা নিয়ে দিনের পর দিন ঘুরেও সেসব রোগী নমুনা পরীক্ষা করাতে পারছেন না। 12 দিন পর্যন্ত গত হয়ে গেছে, এটার জন্য আমি চাকরি জয়েন করতে পারতেছি না। নমুনা জট সৃষ্টি হয়েছে স্বীকার করে সিভিল সার্জন জানান, এটা কমাতে করোনা পজিটিভ হওয়া রোগীদের দ্বিতীয় পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। 3 দিন যদি জ্বর না থাকে এবং তার শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো কমে যেয়ে থাকে, ধরি যে তারা সুস্থতার পথে, 14 দিন আইসোলেশন থাকাটাই জরুরি, পরীক্ষাটা কোনো জরুরি না। অনেক অফিস আদালতে তারা অঘোষিত নীতিমালা করে রাখছেন যে নেগেটিভ না হলে তাদেরকে অফিসে ঢুকতে দেওয়া হবে না। এর কারণে একটা প্রচুর পরিমাণ নমুনা সংগ্রহ করতে হচ্ছে আমাদের। চট্টগ্রামে গত 2.5 মাসে করোনা আক্রান্ত হয়েছেন 6000-এর বেশি মানুষ, এর মধ্যে মৃত্যু হয়েছে 139 জনের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
এদিকে নারায়ণগঞ্জে কিট সংকটে 3 দিন ধরে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। পিসিআর ল্যাবের কার্যক্রম বন্ধ থাকায় জনভোগান্তি চরমে উঠেছে। সেই সঙ্গে 2 মাসেও হাসপাতালের আইসিইউ চালু হয়নি। এ অবস্থায় দ্রুত সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন সিটি মেয়র। সংকট কাটাতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাসা বাড়িতে লোক আমার জ্বালাচ্ছে, তোমার করোনা হয়েছে, আমি টেস্ট পাইতে আসি না। কয়েক ঘন্টা অপেক্ষা করেও নমুনা দিতে ব্যর্থ হন নারায়ণগঞ্জের এই নারী। বৃহস্পতিবার থেকে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা হাসপাতালের সামনে ঠায় দাঁড়িয়ে থেকে বাড়ি ফিরতে হয়েছে তাকে। গত 3 দিনে শত মানুষের গল্প একই। করোনা পরীক্ষার দুর্ভোগ ছাপিয়ে গেছে আক্রান্ত হওয়ার আতঙ্কে। হটস্পট চিহ্নিত হবার পরই নারায়ণগঞ্জের 300 শয্যা হাসপাতালটিকে কোভিড চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়। নমুনা পরীক্ষার জন্য বসানো হয় পিসিআর ল্যাব। গত 10 এপ্রিল প্রাতিষ্ঠানিক আইসোলেশন এবং 6 মে চালু হয় পিসিআর ল্যাবটি, কিন্তু 18 জুন হঠাৎ বন্ধ হয়ে যায় ল্যাবের কার্যক্রম। বলতেছে না আপনি এখনো রিপোর্ট আসে নাই, সবকিছু কার্যক্রম বন্ধ। তারা একবার বলতেছে ওখানে করায়, এই রুমে করায়, তো আমি গেলাম, কেউ বলতে পারতেছে না এই মুহূর্তে আমরা যাব কোথায়। এদিকে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিট চালু হয়নি এখনো। এ কারণে গুরুতর রোগীদের জীবন বাঁচাতে ছুটতে হচ্ছে রাজধানীতে। এই আইসিইউটা যদি দ্রুত তাড়াতাড়ি কার্যকর করে তাহলে আমাদের ঢাকা গিয়ে কষ্ট করতে হয় না। যেহেতু এটা করোনা ডেডিকেটেড একটা হসপিটাল, তো একজন করোনার মুমূর্ষু রোগীর সর্বোচ্চ সেবাটা এখানে দরকার। কিট এবং সরঞ্জাম সংকটের দোহাই দিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। অধিদপ্তরের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। এই কিটটি যারা সাপ্লায়ার তারা সাপ্লাই দেয়া মাত্র আমাদের এখানে আসবে, আমরা আবার চালু করব। গত 3 দিন টেস্ট করতে পারি নাই এবং কখন কিটটি পাবো এখন পর্যন্ত আমরা কনফার্ম না। এ অবস্থায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সিটি মেয়রের। আর সংকট মোকাবিলায় চেষ্টা চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। হসপিটালটাকে যত দ্রুত সম্ভব আরও ইকুইপমেন্ট দিয়ে যা যা প্রয়োজন সেগুলি দেওয়ার জন্য আমরা বারবারই জোরালো দাবি জানাচ্ছি এবং এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথেও কথা বলেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি এই পর্যন্ত সেভারাল টাইমস কল করেছি। কল করে আমি সিক অ্যান্ড টায়ার্ড হয়ে গেছি। নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালে 7,500 নমুনা পরীক্ষা করে 1635 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে সিলেটের শহীদ শামসুদ্দিন মেডিকেলের সামনে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং নারায়ণগঞ্জের 300 শয্যা হাসপাতাল এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। প্রথমে যাচ্ছে সিলেটে ইকরামের কাছে। ইকরাম। ধন্যবাদ ফয়সাল। আমি যেই হাসপাতালের সামনে আছি শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতাল। এই হাসপাতালেই সিলেট মহানগরীর যেই নমুনাগুলো নেওয়া হয় এই হাসপাতাল থেকে নেওয়া হয়। তবে প্রতিদিন 50-এর উপর নমুনা এখান থেকে সংগ্রহ করা হয়নি, যার কারণে অনেক মানুষ এসে ফেরত যায়। আমরা দেখেছি ফেরত গিয়েছে 11 দিন, 10 দিন, 12 দিন পর চেষ্টা করেও তারা নমুনা দিতে পারছে না। এই পর্যন্ত আরও অনেক সমস্যা দেখা দিয়েছে। করোনা নিয়ে মোটামুটি সিলেটের যে ভয়াবহ পরিস্থিতি, এই ভয়াবহ পরিস্থিতিকে উত্তরণের জন্য ঘন ঘন নমুনা পরীক্ষার পদ্ধতি সেই পদ্ধতিতে ছেদ পড়েছে। আমি যত সম্ভব জেনেছি স্বাস্থ্য বিভাগ থেকে 700-র উপর প্রতিদিন নমুনা সংগ্রহ করা হয়, কিন্তু সিলেটে যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব, দুইটি ল্যাব মিলে 300-র বেশি নমুনা তাদের প্রতিদিন পরীক্ষা করা সম্ভব হয়নি, যার কারণে অর্ধেকেরও বেশি নমুনা থেকে যায় সিলেটে এবং তার কিছু চলে যায় ঢাকার বিভিন্ন ল্যাবে, যার কারণে ঢাকার যে পরীক্ষার নমুনাগুলো যায় সেগুলো ফেরত আসতে বা সেই ফলাফল আসতে 12 দিন 14 দিন লেগে যায়। গত 8 তারিখে যে নমুনাগুলো ঢাকা গিয়েছে আজকে সেই নমুনাগুলোর ফলাফল এসছে। এই যে 12, 13, 14 দিন পরে যে নমুনাগুলো আসে এতে করে মানুষের মধ্যে সংক্রমণ আরও বেড়ে যায়, মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে যায়, মানুষ কর্মশক্তি হারাচ্ছে। কারণ হচ্ছে কি যাদের নেগেটিভ আসে 10, 12, 13 দিন পর তারা যে এই যে 12-13টা দিন তাদের কর্মসূচি হারালো বা কর্ম ঘন্টা হারালো, সেই কর্মক্ষমতা আর ফিরে যায় না। সর্বশেষ যদি বলতে চাই সিলেটে আজ এই গত 24 ঘন্টায় 177 জন করোনা আক্রান্ত হয়েছে সিলেট বিভাগে। তার মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় 80 জন করোনা আক্রান্ত হয়েছে এবং একজন মৃত্যুবরণ করেছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে 3163 জন করোনা আক্রান্ত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে 57 জন। মোটামুটি এই ছিল সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ। এবার আমি চলে যাচ্ছি নারায়ণগঞ্জের পরিস্থিতি জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত।
নারায়ণগঞ্জ সম্পর্কে বলতে গেলে প্রথমে যে কথা বলতে হয়, করোনার ব্যাপারে রাজধানীর পরে কিন্তু সারা দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা রেড জোন এবং হটস্পট এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে নারায়ণগঞ্জ। প্রতিদিনই কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে 7 জনের মৃত্যু হয়েছে, যা এ পর্যন্ত সবচেয়ে রেকর্ড, এবং এখন পর্যন্ত নারায়ণগঞ্জে 107 জনের মৃত্যু হয়েছে এই করোনায়। তো যে প্রতিদিন আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, কিন্তু সেই অনুপাতে নমুনা পরীক্ষার সেই ব্যবস্থাটা কিন্তু এখানে নেই। শহরের 300 শয্যা হাসপাতাল, যেটি আইপিসিআর ল্যাব হিসেবে যেটি প্রস্তুত করা হয়েছিল গত 1.5 মাস আগে, এ পর্যন্ত এখানে 7,500 মানুষের নমুনা পরীক্ষা হয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন, গত 4 দিন যাবৎ কিন্তু এই পিসিআর ল্যাবের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই পিসিআর ল্যাবটি রয়েছে, এখানে তালাবদ্ধ অবস্থায় আছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে কিট সরবরাহ বন্ধ থাকার কারণে নমুনা পরীক্ষা, নমুনা সংগ্রহ, সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু প্রতিদিন শত শত মানুষ নমুনা দিতে এসে ফিরে যাচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে হাসপাতালের আবাসিক সার্জন যেটা জানিয়েছেন যে সংস্থা, যে বেসরকারি সংস্থা এই কিট সরবরাহ করে থাকে, তারা কোনো পূর্ব ঘোষণা না দিয়ে হঠাৎ করে কিট সরবরাহ বন্ধ করে দেওয়া এই সাময়িক অবস্থার সৃষ্টি হয়েছে। তো তারা হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছেন, তারা এ বিষয়ে আলাপ আলোচনা করছেন। এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানও আশ্বাস দিয়েছেন যে দ্রুত এর সমাধানের ব্যাপারে তিনি কথা বলেছেন। তো ফয়সাল, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের পিসিআর 300 শয্যা হাসপাতালের পিসিআর ল্যাবের সবশেষ তথ্য। করোনা পরিস্থিতি নিয়ে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত, তার আগে ইকরামুল কবির সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সিলেট থেকে। এদিকে করোনা পরীক্ষা করাতে মানুষ হয়রানির শিকার হচ্ছেন স্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, চিকিৎসা সেবাকে ব্যবসার ঊর্ধ্বে রেখে চিকিৎসকদের উচিত মানবিক হয়ে কাজ করা। অনেকে টেস্ট করাতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন, কেউ কেউ দীর্ঘ অপেক্ষায় পড়েছেন, আবার টেস্টের রিপোর্ট পেতেও বেশি সময় লেগে যাচ্ছে, এমন অভিযোগ রয়েছে। আমি সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহণ এবং স্বল্প সময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। এখনও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগও আছে। অন্যান্য রোগের চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না বলে পত্রপত্রিকা রিপোর্ট আসছে। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সৃজনশীল কার্যক্রম বন্ধ থাকায় দেশের 91% শিশু ও তরুণদের দিন কাটছে ভয়াবহ মানসিক চাপ ও শঙ্কায়। এমন তথ্য একটি বেসরকারি সংস্থার। বদ্ধ ঘরের ক্লান্তি, অবসাদ আর হতাশায় আটকে পড়েছে শৈশব, কৈশোর আর তারুণ্য। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘকালীন অবসাদের পরিণতি হতে পারে মানসিক ভারসাম্যহীনতা। আরও জানাচ্ছেন মৌসুমী মৌ। স্কুল করিডোরের আড্ডা, প্রিয় বন্ধু, ভাগ করা টিফিন, এসবই এখন অতীত। করোনা সতর্কতায় 3 মাসের বেশি সময় বন্ধ প্রাথমিক ও সব শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ কোচিং সহ সহায়ক শিক্ষা কার্যক্রম। বদ্ধ ঘর, জানালার গ্রিল, একখণ্ড আকাশ, প্রিয় খেলনা, যত্ন করে টবে সাজানো পাতাবাহার, সবখানেই ভর করেছে বিষণ্ণতা, মন খারাপের সুর। অপেক্ষা, বাক্সবন্দি শৈশবে কবে যুক্ত হবে বিদ্যালয়ের হুল্লোড়, শেষ হবে ছুটি, মিলবে প্রিয় বন্ধুর সাহচর্য। বাসার মধ্যে সারাদিন বসে থাকি, ভাল লাগে না। খেলতে পারি কিন্তু বাসায় কিন্তু বন্ধুদের সাথে কথা বলতে পারি না। এখন বাহিরে যেতে পারছি না, ভালো লাগছে না। স্কুলে যেতে পারছি না, কারোর সাথে দেখাও করতে পারছি না, এতে আমার মন সবসময় খারাপ লাগে। খুদে শিক্ষার্থীদের মতোই অবসাদ, ক্লান্তি আর হতাশায় কিশোর তরুণরাও। বাসার 4 দেয়ালে চাপা মনের খেয়াল, পড়ার টেবিল, মুঠোফোনে গেমস, প্রিয় টিভি শো, সবটাতেই অবসাদ, ক্লান্তি। মাত্রাতিরিক্ত প্রযুক্তির আসক্তিতে কেউ বা ভুগছেন আচরণগত সমস্যায়। যখন অতিরিক্ত রাগ হয়ে যায় তখন একটু আম্মুর সাথে একটু যাই, একটু চিল্লাচিল্লি করি। কবে যে সব শেষ হইব, কবে যে স্কুলটা খুলবো। একসাথে পড়াশোনা করতাম, তা আনন্দ লাগতো, কিন্তু এখন আর ওই আনন্দটা আমরা পাইতাছি না। ছন্দপতনের সময়টাতে শিশু, কিশোর ও তরুণরা ভয়াবহ মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন বলে দাবি মনোবিদদের।
বাড়িতে থাকাকালীন সময়ে তারা যেন সারা রাত জেগে না থাকেন এবং সারাদিন যেন না ঘুমান। এতে কিন্তু তাদের মানসিক স্বাস্থ্য বিপন্ন হবে। আমরা বলবো তারা রাতে ঘুমাবেন, দিনে সক্রিয় থাকবেন। প্রশংসা করা, সাপোর্টিভ তার মনোভাব রাখা, অর্থাৎ প্রত্যেকটা ব্যাপারে আমাদের খুঁত না ধরে, আমাদের সমালোচনা না করে আমরা যদি তার প্রতি সাপোর্টিভ হই, সেই জায়গাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। করোনাকালীন শিশু কিশোরদের মানসিক সুরক্ষায় অভিভাবকদের আরো নিবিড় হবার পরামর্শ মনোরোগ বিশেষজ্ঞদের। ছুটির ঘন্টার আবেদন শেষ, প্রতীক্ষা শুরুর ঘন্টার। করোনা জটের অবসাদ পেরিয়ে আবারও বিদ্যায়তন চত্বর মুখর হবে শৈশব, কৈশোর আর তারুণ্যের কোলাহলে, এমনটাই প্রত্যাশা বিদ্যার্থীদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। এদিকে শিশুদের এমন ঘরবন্দি জীবনে এসেছে এবারের বাবা দিবস। প্রতি বছরই আসে বাবা দিবস, তবে এবার যেন ব্যস্ত বাবাকে আরও একটু বেশি করে পাওয়া, সময় কাটানো, গল্প আর আবেগে মেশানো। আরও জানাচ্ছেন মৌসুমী ইসলাম। সুখের আলো রাখতে আমাদের ভালো, ছুটে চলেছ অবিরত। বাবা কেউ নেই তোমারই মতো। ভালোবাসা, নির্ভরতা, দায়িত্ববোধ, এই তিনে মিলে যে নামটি সবার আগে আসে তিনি বাবা। সন্তান তার পুরো জীবন জুড়ে বাবা নামক বটবৃক্ষের ছায়ায় নিজেকে জড়িয়ে রাখেন, আর এভাবেই বাবার আদরে শাসনে একটু একটু করে বেড়ে ওঠে প্রিয় সন্তান। বদলে যাওয়া পৃথিবীতে এবছর বাবা দিবস এসেছে ভিন্ন প্রেক্ষাপটে। কোভিড-19 মহামারীতে দেখা দিয়েছে অনেক বিপত্তি, তবে ঘরবন্দি সন্তানেরা বাবার সঙ্গে উপভোগ করছেন রঙিন সময়। কর্মব্যস্ততায় যে বাবাকে হয়তো কয়েক ঘন্টার জন্য কাছে পাওয়া যেত, সেই বাবাও এখন দিতে পারছেন অফুরন্ত সময়। করোনাকালীন সময়ে বাসায় থাকার একটা সুযোগ তৈরি হয়েছে সন্তানদেরকে সাথে সময় কাটানোর জন্য। একটু কষ্ট করে যদি এই সময়টা পার করি, আগামী বছর হয়তো আমরা এটা একটা ভালো সময় আমরা সন্তানদের সঙ্গে আবার সেই আগের অবস্থায় ইনশাআল্লাহ ফিরে যেতে পারবো। আবার দহনকালের এই সময়ে বাবার সঙ্গে দীর্ঘ সময় দেখা হচ্ছে না, এক টেবিলে বসে খাওয়ার ছলে হচ্ছে না গল্প। কারণ কিছু বাবা যে করোনা মোকাবেলার সম্মুখ সমরে আছেন, সেসব সন্তানের অনেকেই ভার্চুয়াল জগতে বাবাকে সিক্ত করছেন শুভেচ্ছায়। প্রতিটি সন্তানের কাছে বাবা হচ্ছে ম্যাজিক ম্যান, যিনি ছায়া হয়ে, আশ্রয় হয়ে পুরো জীবন জুড়ে মিশে থাকেন সন্তানের সঙ্গে। দেশের সেবায়, মানুষের সেবায় কাজ করা ফ্রন্টলাইনার বাবাদের জন্য এবারের বাবা দিবসে প্রার্থনা, ভালো থাকুক সন্তান, ভালো থাকুক বাবা। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। করোনার এই সময়ে জীবন রক্ষাকারী সুরক্ষা সামগ্রী যেন কাল হচ্ছে নগর জীবনে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সব ক্ষেত্রে ব্যবহৃত মাস্ক, গ্লাভস, পিপিই যত্রতত্র ফেলায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালেও এখনো পর্যন্ত এই বর্জ্য ব্যবস্থাপনার স্বাস্থ্যসম্মত কোনো পদক্ষেপই নেয়নি সিটি কর্পোরেশন। চিকিৎসকরা বলছেন, কঠিন এই সময়ে মরার উপর খাড়ার ঘা হতে পারে এমন উদাসীনতা। রেজাউল হক রিপনের ছবিতে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি। শিশু হাসপাতাল প্রাঙ্গণের ভেতরেই যত্রতত্র ছড়িয়ে আছে মাস্ক, হ্যান্ড গ্লাভস, এমনকি ব্যবহৃত পিপিই। এসব ব্যবহারের পর পুড়িয়ে ফেলার নিয়ম থাকলেও এমন উদাসীনতা ডেকে আনতে পারে বিপর্যয়। অভিযোগ আছে, দিনের পর দিন হাসপাতালটির মূল ভবন লাগোয়া দেয়ালের সামনে এভাবেই পড়ে থাকে চিকিৎসা বর্জ্য। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতেও চরিত্র বদলায়নি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানটির। যেখানে সেখানে মাস্ক পরে আছে, হ্যান্ড গ্লাভস পরে আছে, এগুলো দেখলে তো ভয় লাগে। যত পরিষ্কার রাখা যায় আর কি ততই ভালো। হাসপাতালের সামনে এগুলো থাকা এটা ঠিক না। এ তো গেল হাসপাতালের উদাসীনতার খবর, এর সঙ্গে যুক্ত হয়েছে নাগরিক অসচেতনতা। প্রতিনিয়ত যে হারে রোগীর সংখ্যা বাড়ছে, তাতে বাসাবাড়ির ময়লা আবর্জনাতেও করোনা রোগীর পরিত্যক্ত সামগ্রী মিশে থাকা অসম্ভব কিছু নয়। আর এসব কোনো প্রকার সুরক্ষা সামগ্রী ছাড়া খালি হাতে পরিষ্কার করায় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পরিচ্ছন্নতা কর্মীরা। বাসাবাড়ির ময়লার ভিতরে হ্যান্ড গ্লাভস, পোশাক সবই পাওয়া যায়। পলিথিনে বইরা একটা ব্যাগের ভিতরে ভরলে ব্যাগটা আমরা আতাম না, ডাইরেক্ট ফেলাই দেব। এগুলো কি পুরোই ফেলা হয় নাকি একসাথে ফেলে দেয়? একসাথে ফেলা হয়, পুরানো হয় না। এসব বর্জ্যের শেষ পরিণতি দেখতে বর্জ্যবাহী একটি গাড়ির পিছু নেয়
সময় সংবাদ। বিভিন্ন সড়ক পেরিয়ে গাড়িটি পৌঁছায় উত্তর সিটির আমিনবাজার ল্যান্ড ফিলিং স্টেশনে। তবে স্পর্শকাতর ময়লা আলাদা করে ধ্বংস করা তো দূরের কথা, আগের মতো স্তূপাকারে ফেলে যায় গাড়ি। চিকিৎসকরা বলছেন সংকটকালীন এই সময়ে সামান্য উদাসীনতাও ডেকে আনতে পারে করুণ পরিণতি। অন্যদিকে শীঘ্রই পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণের আশ্বাস উত্তর সিটির। 3 লক্ষ পিস পলিব্যাগ আমরা বানাচ্ছি, এগুলো আমরা বিভিন্ন বাসায় আমরা দিব। বিভিন্ন এলাকায় যে আমরা ক্যাম্পেইন করার কার্যক্রম হাতে নিয়েছি, যাতে এই ধরনের বর্জ্য নর্মাল বর্জ্যের সাথে রাখা না হয়। প্রথমেই এই বর্জ্যটা ঢাকনাযুক্ত যে কোনো একটা জায়গায় আমি রাখবো। সিটি কর্পোরেশন তাদের জায়গা মতো নিয়ে গিয়ে সেগুলোকে হয় পুঁতে ফেলবে, না হয় পুড়িয়ে দিবে। রাজধানীর 2 সিটিতে প্রতিদিন প্রায় ৬,২৫০ টন বর্জ্য তৈরি হয়। করোনাকালে এর সঙ্গে যুক্ত হয়েছে বিপুল পরিমাণ পরিত্যক্ত সুরক্ষা সামগ্রী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রাদুর্ভাবে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন প্রকল্পগুলোর গতিধারা বজায় রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এ কথা বলেছেন তিনি। করোনা সতর্কতায় ভিডিও কনফারেন্সে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জীবন চলমান রেখে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জোর আহ্বান জানান তিনি। করোনা পরিস্থিতিতে একরকম অচলাবস্থার মধ্যেও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড চলমান রাখার জোর চেষ্টা করছেন নীতি নির্ধারকরা। রোববার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের নিয়মিত সভা। করোনার সংক্রমণ সতর্কতায় এই বৈঠকে গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এ সময় এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকের শুরুতেই সরকার প্রধান বলেন, মহামারী মোকাবিলার পাশাপাশি তার সরকার সর্বোচ্চ চেষ্টা করছে উন্নয়নের গতিধারা বজায় রাখতে। করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি এর ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব আমরা উন্নয়নের গতিটা ধরে রাখবো। সেই কারণেই শত সমস্যার মাঝেও আমরা ব্যবস্থা করেছি। করোনায় পাল্টে যাওয়া পরিস্থিতিতেও চলমান জীবনে সবাইকে সাবধান থাকার জোর অনুরোধ জানান প্রধানমন্ত্রী। সবাই আমাদের স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলবে। জীবন চলতে থাকবে, কারণ স্থবির থাকতে পারে না, কিন্তু তারপরেও একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। চলতি অর্থবছরের মে পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির 57.3% বাস্তবায়িত হয়েছে বলে সভায় জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের সমর্থন নিয়েই লক্ষ্মীপুর 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অর্থ ও মানব পাচার অভিযুক্ত কাজী শহীদ ইসলাম পাপুল। তবে কুয়েতে তাকে নিয়ে তোলপাড়ে এখন বিব্রত সরকারি দল। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ বলছে, রাজনীতিতে সক্রিয় না হলেও কেন্দ্রের চিঠির কারণেই পাপুলের পক্ষে নির্বাচনের মাঠে নেমেছিলেন তারা। এদিকে কুয়েতে তার কোম্পানির 138 কোটি টাকা জব্দের প্রক্রিয়া শুরু করেছেন দেশটির আদালত। মানব পাচারের অভিযোগে এমপি পাপুল কুয়েতে গ্রেফতারের পর আলোচনা সমালোচনা চলছে। স্বতন্ত্র সংসদ সদস্য হলেও গত জাতীয় নির্বাচনে তার পক্ষে কাজ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কেন্দ্রের এক চিঠিতে বলা হয়েছে, শহীদুল ইসলাম পাপুল আওয়ামী লীগের নিবেদিত নেতা ও সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে সে এই রাজনীতির সঙ্গে জড়িত। লক্ষ্মীপুর আওয়ামী লীগের এক নেতা বলছেন, কেন্দ্রের এমন চিঠির কারণেই তাকে বিজয়ী করতে মাঠে নেমেছিলেন তারা। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি থেকে একটা চিঠি আসলো, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে গেছে, ধানের শীষ ঠেকানোর জন্য স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য শহীদুল ইসলাম পাপুল সাহেবকে। তখন আমাদের দলীয় নেতা কর্মীরা ধানের শীষের বিপক্ষে তার নির্বাচন করে। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক বলছেন, দেশের বাইরে এমপি গ্রেফতারে বিব্রত তারা। এমন ব্যক্তি যেন রাজনীতিতে ঢুকতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। এটি খুবই লজ্জাজনক, নিন্দনীয় এবং বাংলাদেশের সংসদ সদস্যদের আত্মমর্যাদা হানিকর। সকল দল এই পাবলুকে দিয়ে অন্ততপক্ষে শিক্ষা গ্রহণ করবেন, সতর্ক হবেন
যাতে পাপড়ুদের মতো লোকরা হঠাৎ করে উড়ে এসে যাতে জোরে না বসতে পারে। জাতীয় সংসদের চিফ হুইপ জানান, কুয়েতে অপরাধ প্রমাণিত হলেই আইন অনুযায়ী ব্যবস্থা। এখনো তো চার্জশিট হয়নি, এটা প্রমাণ হোক বা তদন্ত শেষ হোক, তখন বোঝা যাবে। পাপুলের বিরুদ্ধে নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ রয়েছে। এ বিষয়ে হাইকোর্টে রিট হলেও পাপুলের লোকজন ভয়ভীতি দেখানোয় আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান রিটকারী আইনজীবী। এদিকে কুয়েতে পাপুলের মালিকানাধীন কোম্পানির 138 কোটি টাকা জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ আছে প্রায় 20,000 বাংলাদেশিকে কুয়েতে এনে প্রায় 1,500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্যাপ্টেনের সাহসিকতায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মোটর ডালবাহী একটি লাইটারের জাহাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের ধাক্কায় পণ্যবাহী লাইটারের জাহাজটিতে পানি ঢুকে পড়লেও নির্ভীক ক্যাপ্টেন উত্তাল সমুদ্রে জাহাজটি চালিয়ে তীরে নিয়ে আসেন। তার সাহসী পদক্ষেপে প্রাণে রক্ষা পেয়েছেন 14 জন নাবিক। বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন শাকওয়াত টিপু। শনিবার রাতভর চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে মোটর ডাল খালাস করে লাইটারের জাহাজ এমবি গোলাম রহমান ভোর 6টার দিকে জাহাজটি রওনা দেয় খুলনার নয়াপাড়ার উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে গিয়ে চট্টগ্রাম বন্দরের একটি মাদার ভেসেলের সাথে জাহাজটির ধাক্কা লাগে। আর মাদার ভেসেলের ধাক্কায় লাইটারের জাহাজের তলা ফুটো হয়ে সেখানে পানি ঢুকে যায়। কিন্তু লাইটার জাহাজের মাস্টার রিপন সাহসিকতার সাথে জাহাজটি চালাতে শুরু করে। সেখানে 14 জন নাবিক আতঙ্কগ্রস্ত থাকলেও মাস্টার রিপন সাহসিকতা দেখিয়ে জাহাজটি চালিয়ে পতেঙ্গা উপকূলে নিয়ে আসে। আর এর ফলে রক্ষা পেয়েছে জাহাজটির 14 জন নাবিক এবং সেখানে থাকা 940 মেট্রিক টন মটর ডাল। রিপন ও মাদার ভেসেলের থেকে মটর ডাল লোড করার পরে নওপাড়ার উদ্দেশ্যে সেলিং করে এবং কিনার থেকে প্রায় 7 নটিক্যাল মাইল বাহিরে এই দুর্ঘটনা ঘটে। সিনিয়র মাস্টার আমাদের মেরিনের তো অনেক সাহসিকতা দেখিয়ে ও জাহাজটা কিনার সাইডে নিয়ে আসছে, সিবিজের চড়ার সাইডে। এখন জাহাজ মোটামুটি আছে, সেফে আছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে যদি জাহাজটা ডুবে যেত তাহলে 14 জন প্রাণহানির সাথে এবং পণ্য সবগুলিও নষ্ট হয়ে যেত। কিন্তু তিনি সাহসিকতা দেখিয়ে জাহাজটিকে চালাতে পেরেছেন। অন্তত 7 নটিক্যাল মাইল তিনি চালিয়ে এনেছেন এই জাহাজটিকে। চট্টগ্রামের পতেঙ্গা উপকূল থেকে কমল দে, সময় সংবাদ। ভারী বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে গাইবান্ধার ব্রহ্মপুত্র ঘাঘট নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে পাট ক্ষেত ও ধান ক্ষেত সহ অন্তত 50টি চরাঞ্চল। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বেড়েছে। এতে বন্যা আতঙ্কে আছেন নদী পাড়ের মানুষ। তবে রংপুর ও নীলফামারীতে আগের চেয়ে কমেছে তিস্তার পানি। বর্ষার মৌসুম, তার সঙ্গে যুক্ত হলো উজানের ঢল। ক্রমেই উতলা হয়ে উঠছে নদ নদী। গাইবান্ধায় গত কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বেড়েই চলছে। এতে নদী তীরবর্তী সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়ছে। তলিয়ে গেছে এসব এলাকার পাটক্ষেত ও ধানক্ষেত। এতে বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরের বাসিন্দারা। পানিতে সবকিছু ভরা যায়, ঘর বাড়ি ডুবা যায়, আমরা থাকি কোনো জায়গায় জায়গা নাই। কিছু ডুবলা ধান গেড়েছিল, তারপরে পাট, কোস্তা, এগুলো তো দেখতেছি প্রায় তলাদের দিকে চলে গেছে। আগামী 25 থেকে 27 তারিখের ভিতরে পানি ডেঞ্জার লেভেল ক্রস করতে পারে বলে আমাদের ফ্লাড ফরকাস্টিং সেন্টারের একটা পূর্বাভাস আছে। সেই পূর্বাভাস মোতাবেক আমরা প্রস্তুতি আছে। আমাদের বাঁধটা দেখলে আমরা মোটামুটি সবগুলো। দর্শক, প্রতিবেদনটি আমরা পরে দেখব। এই মুহূর্তে করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত বুলেটিন প্রচারিত হচ্ছে। সরাসরি যাচ্ছি সেখানে। 2020 7 আষাঢ় 1427 প্রতিদিনের মতো আজও কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 26টি, দুঃখিত, আজ 62টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে। তবে পরীক্ষা হয়েছে 60টি পরীক্ষাগারে। 62টি পরীক্ষাগার চলমান আছে। 2টি পরীক্ষাগার টেকনিক্যাল কারণে পরীক্ষা করতে পারে নাই। 60টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। নতুন যে এই পরীক্ষাগারটি সংযুক্ত হয়েছে বেসরকারিভাবে ঢাকায় AMZ হাসপাতাল লিমিটেড। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,710টি এবং পরীক্ষা হয়েছে 15,585টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 6,12,164টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,531 জন।
শনাক্তের হার 22.66%, এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,12,306 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1084 জন, এবং শনাক্তের হার 22.66%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1464 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.30। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35, নারী 4 জন। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 30 বছর 1 জন, 31 থেকে 40 6 জন, 41 থেকে 50 12 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 4 জন, 71 থেকে 80 বছরের 2 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন। বিভাগে ঢাকা বিভাগ 16 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 2 জন, খুলনা বিভাগে 4 জন, বরিশাল বিভাগে 4 জন, রংপুর 1 জন এবং সিলেট বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 33 জন, বাড়িতে 6 জন। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 631 জন এবং 24 ঘন্টা আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 356 জন। এ পর্যন্ত আইসোলেশনে 19,814 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 7,624 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 12,190 জন। কোয়ারেন্টাইনে আছেন 24 ঘন্টায় যুক্ত হয়েছেন 2,819 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,39,583 জন। গত 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 2,132 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,76,378 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 63,205 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 6,609টি। এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,28,245টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,48,214টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। বর্তমানে মজুদ আছে 1,80,031টি। কেন্দ্রীয় সূত্র, কেন্দ্রীয় ঔষধাগার, স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 1,76,597টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,24,20,103টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,383 জন। 24 ঘন্টায় সংযুক্ত হয়েছেন 2 জন। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছেন 670 জন। এর মধ্যে বিমানবন্দরে 293 জন, স্থলবন্দরে 278 জন এবং সমুদ্র বন্দরে 99 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছেন 7,23,714 জন। 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থলবন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 19,244 জন। এ পর্যন্ত শনাক্ত 5,60,285 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 454 জন এবং এ পর্যন্ত 16,814 জন। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,38,980 জন এবং এ পর্যন্ত শনাক্ত 85,25,042 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 24 ঘন্টায় 6,271 জন এবং এ পর্যন্ত 4,56,973 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি সংগ্রহ করা হয়েছে সিচুয়েশন রিপোর্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 20 জুন 2020। এই ছিল আমাদের কাছে বাংলাদেশ তথ্য, দক্ষিণ এশিয়া তথ্য এবং বিশ্বের তথ্য। শেষ করব, তবে যাবার আগে আবার বলবো, আপনার সুরক্ষা আপনার হাতে। নিজেকে সুরক্ষিত রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং যারা আক্রান্ত হয়েছেন তারা মনোবলকে দৃঢ় রাখবেন। নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা এবং ব্যায়াম এগুলো সবার জন্য অবশ্যই পালনীয় এই সময়। এবং শিশুদের প্রতি, গর্ভবতী মাদের প্রতি বিশেষভাবে যত্ন নিতে হবে। যারা বয়োজ্যেষ্ঠ আছেন এবং যাদের অন্যান্য অসংক্রামক ব্যাধি আছে, যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছেন, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই চিকিৎসা চালিয়ে যাবেন এবং নিয়মিতভাবে ওষুধ সেবন করে
মানসিকভাবে উজ্জীবিত থাকবেন, ছোটদেরকে সৃষ্টিশীল কাজে নিয়োজিত করবেন, নিজেরাও আনন্দময় সময় কাটাবেন, গুণগত সময়ে মা বাবারা শিশুদের সাথে ছেলে মেয়েদের সাথে গুণগত সময় কাটাবেন এবং কেউই যেন মানসিকভাবে ভেঙে না পড়ি। আমরা সবাই মানসিকভাবে উজ্জীবিত থাকি। এই মহামারী করোনায় আমরা প্রত্যেককে সাহায্য করব এবং সবাই সবার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিব। সবাই নিজেকে সুরক্ষিত রেখে পাশের জনকে সুরক্ষিত করার ব্যাপারে উদ্বুদ্ধ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা সরাসরি ছিলাম করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে। দুপুরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে করোনায় শিশুসহ আর ৩৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,৫০০-এর বেশি, ২ সপ্তাহেও মিলছে না কোভিড পরীক্ষার ফল। ঘরবন্দি ৯১ শিশু তরুণের দিন কাটছে ভয়াবহ মানসিক চাপে। করোনাকালে বাবাদের সঙ্গ বেশি পেয়ে রঙের ছোঁয়া, অবসাদ কাটাতে কাজে দেবে বলছেন মনোবিদরা। ব্যবহৃত মাস্ক, গ্লাভস, পিপি যত্রতত্র ফেলায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি, কোনো পদক্ষেপই নেই সিটি কর্পোরেশনের। এবং আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচনে জিতেছিলেন স্বতন্ত্র প্রার্থী পাপুল, এখন বিব্রত সরকারি দল, কুয়েতে জব্দ হচ্ছে কোম্পানির ১৩৮ কোটি টাকা। এই ছিল দুপুরের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময় অ্যাপ।